আমরা যখন ফাইন্যান্স শব্দটি শুনি, আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে? হয়তো ওয়াল স্ট্রিটের স্যুট পরা কিছু মানুষ, অনেকগুলো সংখ্যার হিসাব, গ্রাফের ওঠানামা কিংবা বড় বড় ব্যাংকের দালান। সাধারণ মানুষের কাছে ফাইন্যান্স মানেই হল জটিল কিছু অঙ্ক আর অনেকটা অমানবিক এক জগৎ। কিন্তু আপনি কি জানেন, হার্ভার্ড বিজনেস স্কুলের অত্যন্ত জনপ্রিয় প্রফেসর মিহির দেশাই ফাইন্যান্সকে সম্পূর্ণ ভিন্ন এক চশমায় দেখেছেন? তার বিশ্ববিখ্যাত বই দ্য উইজডম অব ফাইন্যান্সে তিনি দাবি করেছেন যে ফাইন্যান্স কেবল টাকার জগৎ নয়, বরং এটি সাহিত্য, ইতিহাস আর দর্শনের এক অপূর্ব সংমিশ্রণ। আমরা প্রতিদিন জীবনে যে ধরনের সিদ্ধান্ত নিই, কাকে ভালোবাসব, কার সাথে বন্ধুত্ব করব, বিপদে কিভাবে ঘুরে দাঁড়াব, তার প্রতিটি ধাপের সাথে ফাইন্যান্সের গভীর নীতিগুলো যুক্ত। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা ফাইন্যান্সের সেই মানবিক এবং দার্শনিক দিকগুলো উন্মোচন করব। ডাইভার্সিফিকেশন, জীবনের বহুমুখী বিনিয়োগ। ফাইন্যান্সের একটি অত্যন্ত মৌলিক ধারণা হল ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্যকরণ। সহজ কথায়, আপনার সব পুঁজি এক জায়গায় রাখবেন না। শেয়ার বাজারে যারা বিনিয়োগ করেন তারা জানেন যে যদি কেবল একটি কোম্পানির শেয়ার কেনা হয় এবং সেই কোম্পানি লোকসান করে, তবে পুরো মূলধন শেষ হয়ে যেতে পারে। কিন্তু মিহির দেশাই বলছেন, এই ডাইভার্সিফিকেশন কেবল টাকার ক্ষেত্রে নয়, এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। একটু গভীরভাবে ভেবে দেখুন আপনার সামাজিক জীবনের কথা। মিহির দেশাই আমাদের চারপাশের মানুষকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছেন। প্রথমত, হাই বিটা অ্যাসেট। ফাইন্যান্সে বিটা দিয়ে ঝুঁকি মাপা হয়। আপনার জীবনে এমন কিছু বন্ধু বা সহকর্মী আছেন যারা আপনাকে সবসময় আপনার কমফোর্ট জোন থেকে বের করে আনেন, আপনাকে বড় স্বপ্ন দেখতে বাধ্য করেন। তারা হয়তো একটু রিস্কি, কিন্তু তাদের সান্নিধ্য আপনার উন্নতির গ্রাফকে অনেক উপরে নিয়ে যেতে পারে। দ্বিতীয়ত, লো বিটা অ্যাসেট। এরা হলো সেই সব মানুষ যারা স্থির। তারা আপনার ছোটবেলার বন্ধু হতে পারে, যারা আপনাকে মানসিক শান্তি দেয় এবং বিপদের সময় আপনার পাশে থাকে। আর সবশেষে আছে নেগেটিভ বিটা অ্যাসেট। ফিন্যান্সে সোনা বা গোল্ডকে নেগেটিভ বিটা বলা হয়, কারণ বাজার যখন পড়ে যায় তখন সোনার দাম বাড়ে। আমাদের জীবনে আমাদের পরিবার হলো সেই নেগেটিভ বিটা অ্যাসেট। যখন পুরো পৃথিবী আমাদের বিপরীতে চলে যায়, তখন পরিবারই আমাদের আগলে রাখে। একজন বুদ্ধিমান মানুষের উচিত তার জীবনের এই হিউম্যান পোর্টফোলিওতে সব ধরনের মানুষের জায়গা রাখা। কেবল কাজের মানুষ বা কেবল মজার মানুষ নিয়ে জীবন কাটালে আপনি ফিনান্সিয়াল এবং ইমোশনাল উভয় ক্ষেত্রেই ঝুঁকিতে পড়বেন। রিস্ক এবং ম্যানেজমেন্ট, ব্যর্থতার দর্শন। আমাদের অনেকেরই ধারণা ফিন্যান্স মানেই হলো ঝুঁকি বা রিস্ক এড়িয়ে চলা। কিন্তু সত্য হলো, ফিন্যান্স আমাদের শেখায় ঝুঁকিকে কিভাবে ম্যানেজ করতে হয়, এড়িয়ে যেতে নয়। জীবনের প্রতিটি মোড়ে আমাদের রিস্ক নিতে হয়। আমরা যখন নতুন কোনো ক্যারিয়ার শুরু করি বা নতুন কোনো ব্যবসা করার সিদ্ধান্ত নিই, সেখানে ব্যর্থতার ভয় থাকে। মিহির দেশাই বলছেন, ফিন্যান্সের অপশন থিওরি আমাদের শেখায় যে ব্যর্থতা মানেই সব শেষ নয়। ব্যর্থতা আসলে আমাদের অভিজ্ঞতার একটি অপশন বা বিকল্প তৈরি করে দেয়। আপনি যদি কখনো বড় কোনো ভুল করেন, তবে ফিন্যান্সের দৃষ্টিতে আপনি আসলে একটি মূল্যবান শিক্ষা কিনলেন। ঝুঁকি ছাড়া জীবনে বড় কোনো রিটার্ন সম্ভব নয়। ঠিক যেমন ফিন্যান্সে বলা হয়, হাই রিস্ক, হাই রিটার্ন। কিন্তু সেই ঝুঁকি হতে হবে ক্যালকুলেটেড। আপনি যদি জীবনের সব ঝুঁকি ভয় পেয়ে এড়িয়ে যান, তবে আপনার জীবনের প্রবৃদ্ধি বা গ্রোথ একসময় থেমে যাবে। তাই ফিন্যান্স আমাদের জীবনের সাহসী হওয়ার মন্ত্র শেখায়। মার্জার এবং সম্পর্ক, একীভূত হওয়ার বিজ্ঞান বইটির একটি চমৎকার অধ্যায় হল কর্পোরেট ফিন্যান্স এবং সম্পর্ক। ফিন্যান্সে যখন দুটি কোম্পানি এক হয়, তাকে বলা হয় মার্জার। কেন একটি কোম্পানি অন্য কোম্পানিকে কিনে নেয় বা একীভূত হয়? কারণ তারা মনে করে একসাথে কাজ করলে তাদের ভ্যালু বা মূল্য বৃদ্ধি পাবে। লেখক এখানে ২০০১ সালের এওএল এবং টাইম ওয়ার্নারের উদাহরণ টেনেছেন। এটি ছিল ইতিহাসের অন্যতম বড় মার্জার ফেইলিয়ার। কারণ কি ছিল? কারণ তারা একে অপরের আসল অবস্থা না জেনেই কেবল বাইরের চাকচিক্য দেখে প্রেমে পড়েছিল। বাস্তব জীবনের বিয়ে বা দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আমরা অনেক সময় মানুষের বাইরের চেহারা বা তাৎক্ষণিক সম্পদ দেখে মোহিত হয়ে যাই। কিন্তু ফিন্যান্স আমাদের শেখায় ডিউ ডিলিজেন্স বা সঠিক অনুসন্ধান। একটি সম্পর্ক তখনই টিকে থাকে যখন দুই পক্ষের লক্ষ্য এক থাকে এবং তারা একে অপরের দুর্বলতাগুলো জেনেও একসাথে কাজ করতে। সম্পর্ক গড়ুন আপনার শূন্যতা পূরণের জন্য নয়, বরং একে অপরের শক্তি বাড়ানোর জন্য। ডেট বা ঋণের গুরুত্ব, দায়বদ্ধতার শিক্ষা। সাধারণত আমরা মনে করি ঋণ করা খারাপ,
কিন্তু প্রফেসর দেশাই ঋণের একটি পজিটিভ বা ইতিবাচক দিক তুলে ধরেছেন। ফিন্যান্সে ঋণ নেওয়া হয় নতুন প্রজেক্ট শুরু করার জন্য, যা ভবিষ্যতে অনেক লাভ এনে দেবে। আমাদের জীবনেও আমরা অনেক সময় সময়ের কাছ থেকে বা ভাগ্যের কাছ থেকে ঋণ নিই। আপনি যখন স্টুডেন্ট লোন নিয়ে পড়তে যান, আপনি আসলে নিজের সামর্থ্যের ওপর বিনিয়োগ করছেন। সবচেয়ে বড় ঋণের উদাহরণ হল সন্তান পালন। এটি একটি অদ্ভুত ফিনান্সিয়াল মডেল। শুরুতে কয়েক বছর আপনি কেবল দিয়েই যাবেন সময়, টাকা, শ্রম এবং মানসিক শান্তি। এখানে কোনো ইনস্ট্যান্ট রিটার্ন নেই, কিন্তু ফিন্যান্সের ভাষায় এটি একটি লং টার্ম ইনভেস্টমেন্ট। ২০ থেকে ২৫ বছর পর যখন সেই সন্তান বড় হয়, তখন সে আপনাকে যে সম্মান এবং ভালোবাসা দেয়, তার ভ্যালু কোনো টাকা দিয়ে মাপা সম্ভব নয়। এটি হল জীবনের সবচেয়ে লাভজনক বিনিয়োগ। এই দায়বদ্ধতা আমাদের মানুষ হিসেবে দায়িত্বশীল হতে শেখায়। ইনসেনটিভ এবং মোরালিটি, সঠিক কাজের প্রেরণা। বইটির শেষ দিকে লেখক নৈতিকতা নিয়ে আলোচনা করেছেন। ফিন্যান্সের জগতে অনেক সময় মানুষ কেবল টাকার লোভে ভুল পথে পা বাড়ায়। কেন এমন হয়? কারণ তাদের ইনসেনটিভ বা পুরস্কারের ব্যবস্থাটা ভুল থাকে। যদি আপনি কেবল মুনাফা বা প্রফিটকে ইনসেনটিভ ধরেন, তবে মানুষ দুর্নীতি করবেই। কিন্তু জীবনের আসল ইনসেনটিভ হওয়া উচিত সম্মান এবং মানসিক তৃপ্তি। আমরা যখন কোনো কাজ করি, আমাদের দেখা উচিত সেই কাজটি সমাজের কতটুকু উপকার করছে। ফিন্যান্স আমাদের শেখায় যে কোনো সিস্টেম যদি কেবল নিজের স্বার্থ দেখে এবং অন্যের ক্ষতি করে, তবে সেই সিস্টেম দীর্ঘস্থায়ী হয় না। ঠিক যেমন ২০০৮ সালের অর্থনৈতিক মন্দা আমাদের শিখিয়েছিল যে কেবল লোভ দিয়ে কোনো প্রতিষ্ঠান চলতে পারে না। আমাদের ব্যক্তিগত জীবনেও সততা এবং স্বচ্ছতা বজায় রাখা জরুরি, কারণ শেষ পর্যন্ত ফিন্যান্স বা জীবন সবই বিশ্বাসের